স্বাগত নিউজরুম সংলাপের সঙ্গে আছি আমি ফখরুল ইসলাম। গত 24 ঘন্টায় ঘটে যাওয়া খবর ও তার বিশ্লেষণে আমাদের সঙ্গে তিনজন অতিথি যুক্ত আছেন। আমরা শুরুতে তাদেরকে পরিচয় করাতে চাই। যুক্ত আছেন কুদ্দুস আফরাদ, সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন। আছেন ডক্টর সিদ্দিকুর রহমান খান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং ডক্টর মোড়ল নজরুল ইসলাম, চিকিৎসক ও সাংবাদিক। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা থাকবেন আমাদের সঙ্গে পুরো আলোচনা। আমরা আলোচনা শুরু করার আগে আমার হাতে রয়েছে কয়েকটি পত্রিকা রয়েছে আজকের। সেই পত্রিকাগুলোর গরম গরম যে খবর, শিরোনাম, সেগুলো জানাতে চাই। শুরুতে বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম করেছে, পশ্চিমা মাদকের সয়লাভ সর্বনাশা পথে দেশের তরুণরা, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার সঙ্গে জনসচেতনতা বাড়ানোর তাগিদ। হেলেনাকে নিয়ে তোলপাড়, 3 দিনের রিমান্ড, খ্যাতির আশায় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ছবি তুলতেন, যোগাযোগ ছিল সেফুদার সঙ্গে, র্যাব। কাল থেকে খুলছে শিল্প কারখানা, ঢাকামুখী যাত্রীর ঢল, হেঁটে প্রবেশ করছে মানুষ। লকডাউন নিয়ে গুরুত্বপূর্ণ একটি শিরোনাম করেছে। ছিল বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম। আমরা কালের কণ্ঠ দেখে আসতে চাই। কালের কণ্ঠ শিরোনাম করেছে, চাকরির বাজার অন্ধকার, কর্মহীনের সংখ্যা বাড়ছেই, 1.5 বছরে নিয়োগ বিজ্ঞপ্তি কমেছে প্রায় 30%। আইসিইউ শয্যা বাড়লেও কাটছে না হাহাকার, ছিল কালের কণ্ঠের শিরোনাম। ডেইলি সান দেখে আসতে চাই, ডেইলি সান কি শিরোনাম করেছে, গভর্নমেন্ট সেটস টার্গেট টু ভ্যাকসিনেট 10 million people. 8 lakh doses of vaccine from Japan arrive today. ছিল পত্রিকাগুলোর শিরোনাম আমরা দেখলাম। আমরা একটু আলোচনা ফিরতে চাই। জনাব কুদ্দুস আফরাদ, আপনার কাছে একটু আসতে চাই। শুনলেন আপনি যে কাল থেকে শিল্প কারখানা খুলছে, গার্মেন্টসগুলো খুলে যাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর এর মধ্যে আসলে লকডাউন বাড়ানোর তাগিদ দিয়েছে, ঠিক সেই মুহূর্তে আসলে এই ধরনের সিদ্ধান্ত আসলো। এটি আসলে কতটা আমাদের জন্য শঙ্কার কারণ হচ্ছে কিনা, কিংবা সবকিছু যেখানে খুলে দেওয়া কথা নিষেধ করা হচ্ছে সেখানে আসলে অনেকটাই খুলে যাচ্ছে শিল্প কারখানাগুলো। আমরা আসলে কোন নির্ভরশীলতার উপর আসলে নির্ভরশীল হচ্ছে আসলে, যেখানে করোনার ভয়াবহতা এখনো বিরাজমান? ধন্যবাদ আমাদের সঙ্গে যারা আলোচনা আছেন এবং যারা টিভি সেটের সামনে আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বিষয়টা হচ্ছে, এই যে খবর বেশ, অর্থাৎ এইবারকার কঠোর বিধিনিষেধের শুরু থেকে আমাদের শিল্প কলকারখানা, বিশেষ করে পোশাক শিল্পের মালিকেরা নানানভাবে ব্যবহার করছিল সরকারের সঙ্গে, যাতে কঠোর বিধিনিষেধ তাদের কলকারখানা বিধিনিষেধের আওতামুক্ত রাখা হয়। এখন তারা যদি বাংলাদেশের বাইরের কোনো অঞ্চলের মানুষ হন, বাইরের কোনো অঞ্চলের বাইরের কোনো জগতের মানুষ হন, তাহলে তারা রাখতেই পারেন। এটা হচ্ছে মানুষের স্বাভাবিক পারসেপশন। যখন এই ডেল্টা কোভিড অর্থাৎ ডেল্টা ভেরিয়েন্টটা মানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, জায়গায়, গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ছে, ঠিক সেই মুহূর্তে এই ধরনের একটা সিদ্ধান্ত অনেকটা আত্মঘাতী। চাপের মুখেই কিছুটা আমি মনে করি সরকারের নীতি শিকার। কিন্তু সরকারের তরফে বলা হচ্ছে জীবন এবং জীবিকার প্রশ্নে, অর্থাৎ বাইরে রপ্তানিমুখী যেসব আমাদের পোশাক শিল্প আছে তাদের কিছু অর্ডার ঠিক সময়ে পৌঁছে দেওয়ার জন্য তাদেরকে এই অনুমতি দেওয়া হয়েছে। এখন এইটা যদি একটা বিশেষ ব্যবস্থায় রাখা হতো, যেসব ব্যবস্থার কথা বলা হয়, তাহলে আমাদের আপত্তি বা জনসাধারণ আপত্তির কিছু ছিল না। কিন্তু আমরা ইতিপূর্বে দেখেছি যে যখন এই গার্মেন্টস কলকারখানা খোলা হয়, তখন রাস্তাঘাটে এমনিতেই নানান সুযোগ নেয় এবং এই সুযোগ নিবে অনেকেই বাইরে বের হয়ে যাওয়া। পরিস্থিতিটা এখন এমন জায়গায় এসে পড়ছে, ঢাকায় বড় বড় হসপিটালগুলো, যেগুলা মানে জেলাগুলো বাদই দিলাম, ঢাকার বড় বড় হসপিটালগুলো বা বিশ্বায়িত হসপিটালগুলোতে যেখানে শয্যা সংখ্যা খালি নেই, অক্সিজেন এবং আমাদের আইসিইউ বেড খালি নেই, অক্সিজেন সাপোর্টের বেড খালি নেই, একের পর এক ঘুরছে এবং মানুষ মারা যাচ্ছে। আমি মানুষ মারা যাওয়াটাকে একটা ভীতিজনক পর্যায়ে চলে এসছে। আমাদের এখানে নাগরিকরা এই যে মারা যাচ্ছে, যারা টেলিভিশনের সামনে এগুলো দেখে কেবলমাত্র তারাই জানে, এবং যারা ভুক্তভোগী তারাই এর বেদনা অনুভব করে। কিন্তু অন্যরা এখনো সেইভাবে, কিন্তু আমাদের বাংলাদেশের নাগরিকরা সেইভাবে কিন্তু অ্যালার্ট না বলছি এই জন্য, এখনো আমরা রাস্তাঘাটে অকারণে ঘুরে বেড়ানোর মানুষের সংখ্যা অন্তত পক্ষে যদি নাও বলি 25% আছে, 30% আছে, যাদের প্রয়োজন নাই, কর্মক্ষেত্রের জন্য, কর্মসংস্থানের জন্য বা জীবিকার জন্য বের হচ্ছে বা প্রয়োজনে বের হচ্ছে, এমন মানুষের সংখ্যার চেয়ে অন্য মানুষের সংখ্যা বেশি। পুলিশ হিমশিম খাচ্ছে, নিরাপত্তা বাহিনীতে যারা কাজ করছে, আনসার, বিজিবি, সেনাবাহিনীর সদস্যরা, তারা হিমশিম খাচ্ছেন প্রতিদিন এই বাধা দিতে। যে তারা কতজনকে বাধা দিবেন? মোটর বাইকের সংখ্যা দিন দিন বাড়ছে,
পুলিশ এবং অন্যান্য সংস্থাগুলো তাদেরকে নিবৃত্ত করার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন। কতটা সফল হচ্ছেন না হচ্ছেন আমরা দেশবাসী জানি, কিন্তু এবারের বিধিনিষেধের প্রধান যে বৈশিষ্ট্য ছিল, শিল্প কলকারখানা বন্ধ থাকার কারণে অন্যান্য বিধিনিষেধের সময়ের চেয়ে এইবার অনেকটা ফাঁকা ছিল। একটা হচ্ছে ঈদ উত্তর কারণ, দ্বিতীয়টা হচ্ছে এই বিধিনিষেধে কলকারখানা বন্ধ থাকার কারণে আমরা যতটা সাধারণত দেখি অন্যান্য বিধিনিষেধের সময়, কঠোর বিধিনিষেধের সময়, এবার তেমনটা দেখিনি, অনেকটাই ফাঁকা ছিল। এইটা হয়তো 1 তারিখ থেকে থাকবে না। এর উসিলা দিয়ে অনেক প্রতিষ্ঠান, অনেক শিল্প প্রতিষ্ঠান তাদের দরজা খুলে দেবে। কিছু কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠান, কিছু কিছু দোকান মালিক সমিতি দেখবেন এই সোমবার থেকে রাস্তায় নেমে গেছে যে ওদেরটা খুললে আমাদেরটা খুলবে না। এখন এইখানে যে মারা যাচ্ছে মানুষ, মানুষকে যে নিবৃত্ত করার, মানুষকে বাঁচানোর যে চেষ্টা, সেই চেষ্টাটাই বাইরে সাইড লাইনে চলে গেছে। এখন কে কোনটা খুলে দিবে সেটা চলে গেছে। আমি মনে করি যেসব রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের এই ব্যবস্থাটা নেওয়া হচ্ছে, যদি সরকারের তরফ থেকে তালিকা থাকে সেগুলো প্রকাশ করে দেওয়া হবে। 1 নম্বর, বিজিএমের সাথে আলোচনা করে কালকের মধ্যে প্রকাশ করে দেওয়া হবে। কি ব্যবস্থা নিচ্ছে তাদের কর্মীদেরকে আনার, যেসব জায়গাতে ক্যারি করা, রাস্তায় যাতে তাদেরকে দেখা না যায়, সেই ব্যবস্থাটাও মালিকদের করতে হবে। মালিকরা খালি মুনাফার পাহাড় গুনবে আর এই বিপদের সময় কোনো খরচ করবে না, নাগরিক হিসেবে আমার কাছে গ্রহণযোগ্য না, আমাদের দেশের অধিকাংশ মানুষের কাছে গ্রহণযোগ্য না। তারা যেরকম রপ্তানি ওয়ার্ডারটা চালু রাখার জন্য এটা করেছে, তাদের কিছু মুনাফা আগে যদি 10% করে থাকে এখন 5% করুক, আগে যদি 15% করে থাকে এখন 10% আসুক। তারা এই গাড়িগুলা, অনেক গাড়ি এখন বসা অবস্থায় আছে। আমি বলতেছি পরিবহনের, এই পরিবহন মালিকরা একটু লাভবান হবে যদি তাদের গাড়িগুলা তারা ভাড়া করে এবং বিভিন্ন ঘাট থেকে তাদেরকে তুলে নিয়ে আসে, তাহলে অনেকটা এটা ভালো দেখা যাবে। আর তা না হলে পরিস্থিতি যে অবনতির দিকে যাচ্ছে, এই অবনতিতে চিকিৎসক সমাজের পক্ষেও করার কিছু থাকবে না, রাষ্ট্রের পক্ষেও করার কিছু থাকবে না, নিরাপত্তা বাহিনীর সঙ্গে যারা জড়িত, নিরাপত্তা কাজে জড়িত, তাদের পক্ষে করা কিছু থাকবে না। মধ্যে দিয়ে আমি, আপনি, আপনারা যারা এখানে অনেকে আক্রান্ত হব এবং আমাদের এই একটা দুর্বিষহ সামনে অবস্থার মুখোমুখি হতে হবে, এটা আমি মনে করি। জি, আসছি আপনার কাছে আবারও। আমরা একটু ডক্টর মনিরুল ইসলাম, আপনাকে একটু শুনতে চাই যে শিল্প কারখানা খুলে দেওয়ার ফলে আসলে কি পরিস্থিতি দাঁড়াতে পারে বা কি সংখ্যা দাঁড়াতে পারে, যেখানে আসলে এখনো করোনার রূপটি অনেকটাই ভয়াবহ। আর লকডাউনটিকে আসলে এর মধ্যে দিয়ে কি বোঝা যাচ্ছে, লকডাউন কি বাড়ছে কিনা? লকডাউন বাড়ছে কিনা এটা আজকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যে লকডাউনটা যাতে বাড়ানো হয় এবং সেটা সরকার সিদ্ধান্ত নিবে। এটা যেহেতু 5 আগস্ট পর্যন্ত আমাদের লকডাউন আছে, যে 2 সপ্তাহ লকডাউন দেওয়া ছিল, এটা হয়তো আমরা আরো 2-1 দিন পরে বুঝতে পারবো যে সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে। কিন্তু সরকার যেহেতু রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সেক্ষেত্রে সরকার যে লকডাউন বাড়াতে পারবে আমার মনে হয় না। যেটা কুদ্দুস আফরাদ বললেন যে এটা কিন্তু একটা ভাইস ভার্সা হয়ে যাবে, যে আপনি ডাবল স্ট্যান্ডার্ড কিভাবে বজায় রাখবেন সেটা কিন্তু একটি প্রশ্নের সম্মুখীন হবে। আমাদের এখন যেটা বাস্তবে দেখা যাচ্ছে যে এই কোভিডটা কিন্তু সারা বাংলাদেশের প্রতিটা জেলা পর্যায়ে ছড়িয়ে গেছে এবং সেখানে আমাদেরকে একটু কঠোর যে লকডাউনের কথা আমরা বলেছিলাম, সেই ধরনের লকডাউন কিন্তু প্রথম যে 2-3 দিন বা 4 দিন যেটা ছিল, এখন কিন্তু অনেকটা শিথিল। আপনি দেখবেন যে মানে রেল স্টেশন, তারপরে লঞ্চ ঘাট, তারপরে যে আপনার এই যে ফেরিঘাটটার যে সমস্ত জায়গাগুলোতে সে জায়গাতে কিন্তু লোকজনের সমাগমটা অনেক বাড়ছে এবং রাস্তাঘাটে যখন আপনি দেখবেন যে পায়ে হাঁটা লোকজন অনেক বেশি বেড়ে গেছে। এই সবকিছু মিলিয়ে আমরা কিন্তু একটি আশঙ্কার ভিতরে আছি। তারপরে এই যে রপ্তানিমুখী শিল্প খুলে দেওয়ার যে সরকারের সিদ্ধান্ত, এটা সরকার হয়তো 2টি কারণে নিয়েছে। সেটা এটা যে শুধু বাংলাদেশেই এরকম হচ্ছে তা না, যে আপনি যদি এই যে বিদেশি যে অর্ডারগুলো, বিশেষ করে গার্মেন্টস এর যে অর্ডারগুলো, সেই অর্ডারগুলো যদি আপনি টাইমলি দিতে না পারেন তাহলে সেটা হয়তো অন্য জায়গায় চলে যাবে। কিন্তু যেটা সেটি ঠিক আছে, কিন্তু একটি বিষয় হচ্ছে আমরা কিসের উপর নির্ভরশীল হয়ে আসলে এই এখন যে পরিস্থিতি, আমরা এই পরিস্থিতিতে খুলে দেওয়া হচ্ছে আসলে।
না, এই এই পরিস্থিতি তো খুলে দেওয়া উচিত হচ্ছে না। আমি বলছি যে এই আমাদের বর্তমান যে পরিস্থিতি, যেখানে 200-র উপরে পার ডেতে ডেথ, এটা হচ্ছে রিপোর্টেড ডেথ, আসলে কত ডেথ আমরা জানি না। তারপর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের ধরেন এই যে 13,000, 14,000, 15,000 করে পার ডেতে যে সংক্রমণ, এটা হচ্ছে রিপোর্টেড সংক্রমণ। আপনি যদি 1 লাখ টেস্ট করতে পারতেন, তাছাড়া যদি আপনি যেটা হচ্ছে এটা সাধারণ মানুষের ভিতরে ছড়িয়ে গেছে, আপনি তো এটা র্যান্ডম টেস্ট করছেন না, আপনি টেস্ট করছেন যাদের সিমটম আছে, যারা আপনার কাছে টেস্ট করতে আসছে তাদেরকে টেস্ট করছেন। আপনি যদি প্রতিদিন 50,000 থেকে 1 লক্ষ র্যান্ডম টেস্ট করতেন, যে তাহলে আপনি বুঝতে পারতেন আসলে সংক্রমণ রেটটা কি। আমরা কিন্তু সেটা বুঝতে পারছি না। আজকে প্রতিটা জেলাতে জেলাতে ছড়িয়ে গেছে। আজ আজ দেখি খুলনাতে বেশি, কাল দেখি চট্টগ্রামে বেশি, পরের দিন সিলেটে বেশি, একদিন ঢাকায় বেশি। এর অর্থ হচ্ছে যে আমাদের এটা কিন্তু এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কিন্তু একটা আশার কথা যেটা, সেটা হচ্ছে যে আমাদেরকে এই যে শিল্প কলকারখানা যেটা, এটাকে আমাদেরকে এখানে কিন্তু স্ট্রিক্টলি একটা জিনিস মেনটেন করতে হবে। যদি তাদেরকে ইন হাউস তাদেরকে ফুডিং এবং তাদের রেসিডেন্স ব্যবস্থা করা যেত, সেখানে যদি রাখা যেত, তাহলে কিন্তু আপনি কিছুটা নিরাপদ থাকতে পারতেন। কিন্তু যেহেতু তারা বাইরের থেকে আসবে, অতএব আমরা কোনোভাবেই এটা ভাবতে পারি না যে তারা ছড়াবে না। এবং আরেকটা জিনিস হবে কি, যখনই শিল্প কলকারখানা আপনি খুলে দিচ্ছেন, রপ্তানিমুখী বলেন আর যে কোনো শিল্প বলেন, তখন কিন্তু অন্যরা রাস্তায় বেরিয়ে আসবে, তারা কর্মক্ষেত্রে চলে আসবে। আপনি কিন্তু এক পর্যায়ে নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু আমাদের ঝুঁকিটা আরো বেড়ে যাবে। সেক্ষেত্রে এই যে রপ্তানিমুখী শিল্পগুলোকে কিভাবে কঠোর নিয়ন্ত্রণের ভিতরে রাখা যায়, সেইটা আপনাকে 100% এনশিওর করতে হবে। তা যদি না করতে পারেন, তাহলে কিন্তু অবস্থা আরো খারাপের দিকে যাবে। এবং যেটা ভারতে হয়েছিল, ওই রকম পরিস্থিতি যদি আমরা পড়ে যাই, তা এমনিই তো আমাদের বেড নাই। আপনি দেখেন যে আইসিইউ নাই আমাদের, যেটা যেটা যেখানে আমাদের এইচডিইউ নাই, আমাদের নর্মাল বেডগুলো কিন্তু এখন প্রায় খালি নাই, প্রায় 100%, 99-95% আমাদের অলরেডি অকুপাইড। সেক্ষেত্রে যদি এইটা 20-25 হাজার করে পার ডেতে সংক্রমণ হয়, তাহলে কিন্তু আপনি কোনোভাবেই এটাকে আর কন্ট্রোল করতে পারবেন না। অতএব সরকারকে একদিকে যেমন শিল্প কলকারখানা খোলার প্রয়োজন রয়েছে বলে সরকারকে খুলতে হয়েছে, পাশাপাশি এই সংক্রমণ যাতে না বাড়ে তার জন্য কিন্তু ব্যবস্থা করতে হবে। এবং সেটা যদি না করা যায়, তাহলে কিন্তু আপনার যে লাভের জন্য আপনি শিল্প কলকারখানা খুলে দিচ্ছেন, তার থেকে ক্ষতির পরিমাণটা কিন্তু আপনার অনেক বেড়ে যাবে। তবে যেটা আসার কথা, যেটা আজকে যে সরকারের পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে, এটা আমি বলবো এটা একটা খুব চ্যালেঞ্জিং ঘোষণা। সেটা হচ্ছে প্রতি মাসে 1 কোটি করে ভ্যাকসিন দেওয়া হবে। এইরকম যদি প্রতি মাসে সরকার সত্যি সত্যি 1 কোটি ভ্যাকসিন এর আওতায় আনতে পারে, এবং আমরা যদি আগামী 1 মাসের ভিতরে 60-70% ভ্যাকসিনেট করতে পারি, তাহলে কিন্তু আমরা এই সংক্রমণ রেটটা কমিয়ে আনতে পারবো। আপনার কাছে আসবো, আমরা ভ্যাকসিন নিয়ে আপনার কাছ থেকে শুনবো আমরা নিশ্চয়ই, কারণ ভ্যাকসিন এখন আসলে ভ্যাকসিনের উপর নির্ভরতা ছাড়া আসলে কোনো কিছু করার নেই। আমরা একটু ডক্টর সিদ্দিকুর রহমান খান আপনার কাছে একটু আসতে চাই যে আসলে যখন গণপরিবহনগুলো এখন যে লকডাউন চলছে, গণপরিবহন বন্ধ, সবকিছু বন্ধ, এর মধ্যেও আমরা দেখছি মানুষ আসছে, বিধিনিষেধ মানছে না। আপনার কাছে কি মনে হয় এই যে এখন খুলে দেওয়া হচ্ছে, কতটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে আসলে? ধন্যবাদ আপনাকে, এবং আমার সাথে আরো আজকে যে 2 জন বিজ্ঞ আলোচক আছেন তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে ওনারা দুজনেই বলেছেন যে আজকে আমাদের যে দেশের বাস্তবতা, সেই বাস্তবতায় এই সরকারের আজকের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত আমাদের কি পরিণতি আনতে পারে। একজন চিকিৎসা জনস্বাস্থ্যবিদ আছেন, দুজনেই সাংবাদিকতার সাথে আছেন, তারা এটার কিন্তু আশঙ্কা প্রকাশ করেছেন। আমার আশঙ্কাটাও ঠিক এরকম। আজকে একটা টেলিভিশন চ্যানেলে আমি সংবাদ শুনছিলাম যে এরকম বলা হচ্ছিল যে কঠোরতম যে বিধিনিষেধ বা লকডাউন ঢিলেঢালাভাবে চলছে, শিরোনামটা ছিল এরকম। আমরা তো এই গত আমাদের কুদ্দুস ভাই বলেছেন যে আমরা প্রথম কয়েকদিন যে কোনো আমাদের যে পূর্ববর্তী অভিজ্ঞতাতে প্রথম কয়েকদিনের যে অবস্থা দেখি, পরে কিন্তু এটা আস্তে আস্তে শিথিল হতে থাকে। এবং আজকে শুক্রবার ঢাকায় অনেক চেকপোস্টে আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীকে তল্লাশি বা তাদের তৎপরও দেখা যায় নাই বলে আমরা বিভিন্ন গণমাধ্যমেও আজকে এই সংবাদ দেখেছি। এবং আজকে আপনি দেখেন যে সিদ্ধান্ত হয়েছে সন্ধ্যার দিকে, কিন্তু এর আগেই সারাদিন আপনি মুন্সিগঞ্জের শিমুলিয়ার যদি আমরা ওই ফেরির অবস্থা যদি দেখি, তাহলে ঈদের পূর্বে যেরকম মানুষ একেবারে
মানে হুড়মুড় করে যেভাবে দেশের যায়, ঠিক অনুরূপভাবে আজকে ঢাকায় ফিরতি মানুষের ভিড়টা কিন্তু এরকম ছিল। এবং আমার ধারণা শিল্প মালিকরা সরকারের সাথে যে দেন দরবার করছিল, সেই দেন দরবারের ইতিবাচক ফলাফল যে আসছে, সেই অনুযায়ী তারা কিন্তু ইতিমধ্যেই তাদের শ্রমিকরা যে যেখানে আছে তাদেরকে মেসেজটা দিয়ে দিয়েছে। ফলে সিদ্ধান্তটা আসছে মানে সন্ধ্যার দিকে, কিন্তু এর আগেই শ্রমিকদের বা মানুষের ঢাকায় আসার প্রবণতা যেটা দেখা গেছে, রীতিমতো এটা একটা ঈদের পরিস্থিতির মতো। স্যার, একটি বিষয় হচ্ছে যে খুলে দেওয়া হবে ঠিক আছে, কিন্তু আমরা যে এতদিনও যে মানুষকে স্বাস্থ্যবিধি মানতে যে সচেতনতা, সেই জায়গায় আমরা আনতে পারিনি। অনেক দিন হয়ে গেল কিন্তু করোনা, প্রায় 1.5 বছরের কাছাকাছি। এখন আপনি দেখেন, এই যে যারা মানে যারা চাকরি বাঁচানোর জন্য আজকে ঢাকায় যারা ফিরছে বা এরকম একটা ফিরছে, তাদের কোনো পরিবহন নেই। পরিবহনের যদি স্বাভাবিক প্রক্রিয়া থাকতো তাহলে এক রকমের বিধিনিষেধ পরিবহনগুলোর উপর থাকতো, তখন কিন্তু একটা নজরদারি ছিল। ফলে যে যেভাবে আসতে পারছে তাকে বাঁচতে হবে, চাকরি বাঁচাতে হবে, সেটা হলো একরকম। আর সাধারণ মানুষের মধ্যে তো আমরা দেখেছি প্রথম থেকে আমাদের বাংলাদেশে মানুষের মধ্যে একটা এই যে উপেক্ষা করার একটা বা আইন না মেনে চলার একটা সাধারণ প্রবণতা কিন্তু আমাদের মানুষের মধ্যে প্রথম থেকেই আছে। এবং আজকে বাংলাদেশের যে ভয়াবহ চিত্র, সেই চিত্রের মধ্য দিয়ে যদি মানুষের মধ্যে ব্যক্তি সচেতনতা তৈরি না হয়, তাহলে আইন করে সেটা করা যাবে না। কিন্তু আমার যেটা কথা হলো, আমরা গত 3 দিন আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এই পোশাক শিল্প মালিক সহ যে সমস্ত শিল্প মালিকদের যে বৈঠক হয়েছিল, সেখানে কিন্তু সুস্পষ্টভাবে সরকার বলে দেওয়া হয়েছিল যে 5 তারিখের আগে কোনো ধরনের শিল্প কারখানা খোলা হবে না। তো এই 2 দিন যেতে না যেতেই কোন পরিস্থিতি তৈরি হলো যে আজকে সরকার হুট করে এই সিদ্ধান্তটা নিলেন। এবং এই নেওয়ার পর যদিও পোশাক শিল্প মালিক এবং যারা অন্যরা বলছেন যে ঢাকার বাইরে যারা আছে সেই সমস্ত শ্রমিকদের আসতে হবে না, 70% তাদের কোন পরিসংখ্যানের ভিত্তিতে তারা বলছেন যে 70% আমাদের কর্মীরা শ্রমিকরা ঢাকায় আছে, তারা আমাদের এটা দিয়ে চলবে। এটি যত কথাই বলা হোক না কেন, বাস্তবে আমরা দেখব যে মানে এই শ্রমিকরা ঢাকায় আসবে এবং তারা কোনো স্বাস্থ্যবিধি মানবে না এবং মানতেও পারবে না। এবং এদের যে দুর্ভোগটা হবে এই আগামী 2 দিন, আপনি দেখবেন আগামীকাল দেখবেন যে তাদের এই ঢাকায় ফিরতে যে দুর্ভোগটা হবে, সেটি নতুন করে আমাদের সংক্রমণের সংখ্যা বাড়াবে, এতে কোনো সন্দেহ নেই। আর যে কথাটি আমি যেটি বলতে চাই সেটি হলো যে সরকার আমাদের সিদ্ধান্তহীনতার ব্যাপারটি, একদিকে আজকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলছে যে আরো 10 দিন যেন অন্তত পক্ষে 5 তারিখের আগে বলা হয়, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তো সেই দিন যে বৈঠক ছিল, সেই বৈঠকের পরে তিনি বলেছেন যে 5 তারিখের পরে এই লকডাউন হয়তো আর কন্টিনিউ করা যাবে না, বলে দেওয়া হয়েছে। তো ফলে এই আমরা বুঝতে পারছি, এবং নজরুল ভাইও যেটি বললেন যে 5 তারিখের পরে হবে না, ফলে আমাদের যে এই সংক্রমণের যে অতি ঝুঁকি, উচ্চমাত্রার ঝুঁকি, আজকে দেখেন যে সংখ্যার দিক থেকে কম, কিন্তু শতাংশের হিসাবে কিন্তু গতকালের চেয়ে আজকের বেশি শতাংশের হিসাবে যদি সংক্রমণের কথা বলি, 30%, 29% প্রতিদিন যখন বাংলাদেশের বাস্তবতা, সেই বাস্তবতায় এই ধরনের মানে সিদ্ধান্তের মধ্যে যদি দোলাচল থাকে তাহলে কিন্তু পরিস্থিতিটা আরো জটিল হয়। তবে একটা আশা, যে আজকের দিনে আমরা যেটা আশাপ্রদ যেটা মনে হয়েছে যে আজকে বাংলাদেশে অন্তত 30 লক্ষ ভ্যাকসিন এসেছে, আগামীকাল আসবে জাপান থেকে আরো অ্যাস্ট্রাজেনেকার প্রায় 8 লক্ষ ভ্যাকসিন। তো এইগুলো যদি সমন্বিত প্রক্রিয়ার মধ্য দিয়ে এই ভ্যাকসিনেশন কার্যক্রমটা যদি আমাদের জোরদার হয় এবং সেইটা যেভাবে সরকার বলছে সেটা যদি কার্যকর করা হয়, এবং একই সাথে যদি মানুষকে এখনো কোনোভাবে এই স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে আরো যদি উদ্বুদ্ধকরণ করা যায়, তাহলে আমাদের এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হবে। আমরা এটা বুঝতেই পারছি যে আগামী সপ্তাহে এই 5 তারিখের মধ্যেও হয়তো আরো কোনো ক্ষেত্রে এই বিধিনিষেধ শিথিল হতে পারে। আর 5 তারিখের পরে যে আমাদের হলো যে যদি এরকমটা হয় যে যারা মরে বেঁচে থাকে শেষ পর্যন্ত এইরকম যদি হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। কিন্তু আমরা যেটা মনে করি যে এখনো আমাদের মানে এটা সরকারকে চিন্তা করতে হবে। এবং কুদ্দুস ভাইও যেটি বলেছিলেন যে প্রথম থেকে সারা বছরই তো আমরা ব্যবসা করেছি, সেই ব্যবসার ক্ষেত্রে আমাদের এই ব্যবসার দোহাই দিয়ে বারবার একটা বিশেষ শ্রেণীকে যখন আমরা সুবিধা দেই, তখন অন্যদের মধ্যে একটা বৈষম্যমূলক মনোভাব এটা প্রকাশিত হয় এবং তাদের মধ্যেও ক্ষোভ তৈরি হয়। এবং একটা দেশের মধ্যে এই 2 ধরনের ব্যবস্থাপনা না থাকাটাই ভালো, সবার জন্য একই রকমের ব্যবস্থাপনা। এবং এটা যদি হয় তাহলে অন্যরাও কিন্তু এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে তারা সচেতনতা তৈরি হয়। তো আমরা যেটা মনে করব যে সার্বিক পরিস্থিতিতে আমরা এখন যেরকম একটা পরিস্থিতি
মানে অতিক্রম করছি, সেই পরিস্থিতিটা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক। এই উদ্বেগজনক পরিস্থিতিতে একদিকে মানে করোনা, অন্যদিকে আরো ডেঙ্গু সহ হয়তো আপনারা আলোচনা করবেন যে আরো নানা রকমের যে সংকটের মধ্যে, সেই সংকটের মধ্যে এই পোশাক শিল্প কারখানাগুলো খুলে দেওয়া আমাদের জন্য একটা নতুন আশঙ্কা, একটা নতুন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করলো বলেই আমি মনে করি। স্যার, আপনার কাছে আমরা আসবো। আমরা একটু কুদ্দুস আফরোজ আপনার কাছে আসতে চাই যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অপপ্রচার আমরা দীর্ঘদিন ধরেই দেখছি। সম্প্রতি আসলে গতকাল এবং আজকে হেলেনা জাহাঙ্গীরের ঘটনাটি, তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে এবং সেখানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যে মামলাটি হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম অপব্যবহার করে কুৎসা ছড়ানোর অভিযোগে আসলে মামলাটি হয়েছে এবং 3 দিনের রিমান্ডও দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বা অপব্যবহার করে দীর্ঘদিন ধরে আসলে বিভিন্ন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি বা বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে কুৎসা রটানো হয় সবসময়। আসলে কিছুদিন আগে আমরা দেখেছি যে আইনও করা হয়েছে। আসলে এটি আসলে নিয়ন্ত্রণের একটি জায়গা থাকা দরকার, বা নিয়ন্ত্রণ আমরা কতটা করতে পারছি? এটা নিয়ন্ত্রণের জন্যই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছিল। আমাদের এখানে অ্যাক্ট করা হয়, আইন করা হয়, যাই হোক, ডিজিটাল সিকিউরিটি আইনে গণমাধ্যম আর সামাজিক যোগাযোগ মাধ্যম একাকার করে ফেলা হচ্ছে এবং সরকার বা প্রভাবশালী মহল বা বিভিন্ন মহলের আক্রোশের শিকার হয়ে গেছে সাংবাদিকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমের চেয়েও গণমাধ্যমের খবরাখবর সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ শেয়ার করলে ওই মাধ্যমে, অথবা ওটা যদি তার ভার্সনে যায়, অনলাইনে যায়, তার বিরুদ্ধে তারা মামলা করতে যতটা না ততটা তৎপরতা সরকার বা যারা এইসব মামলা টামলা করে তাদেরকে দেখা যায় না। সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের নামে অপপ্রচার বা কুপ্রচারণা চালানো হয়, আমরা মনে করি সামাজিক যোগাযোগ মাধ্যম স্ক্যান করার জন্য সরকারের বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা উইং আছে, পুলিশ র্যাবের উইং আছে। এখন এগুলো যখন পত্র পত্রিকায় আসে এবং ভাইরাল হয়ে নানান মানুষের কমেন্ট করতে থাকে, তখন সরকারকে তৎপর হতে দেখা যায়। সরকার এমনিতেই তৎপর হতে পারে, আমরা খুব কম দেখি, মাঝে মধ্যে এক দুটো ঘটনা হয়তো দেখা যায়। কিন্তু এই হেলেনা জাহাঙ্গীর হোক অথবা তার মতো আরো কিছু জাহাঙ্গীর বা আরো কিছু হেলেনা আছে, তারা তো এখনো বহাল তবিয়তে আছে। যখন এদেরকে নিয়ে খুব বেশি প্রচারণা শুরু হয়, তখন তাদের ব্যাপারে হয়তো সরকারি মহল তৎপর হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশি খারাপ কাজে জড়িত থাকার পরেও বা নেতিবাচক কাজে জড়িত থাকার পরেও সরকারের কোনো কোনো প্রভাবশালী মহলের চাপে তার বিরুদ্ধে কিছু করা হয় না। এই যে চরিত্র, এইগুলাকে প্রথমত সরকারকে একটা জায়গায়, একটা লেভেলে আসতে হবে। কোনো ব্যক্তির বিরুদ্ধে হুট করে কিছু লিখে দেওয়া এটা ঠিক না। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ব্যক্তিকে মানে আমি পছন্দ করি না দেখে তাকে কন্ডেম করার জন্য মানে উদ্বাস্তু কিছু চিন্তাহীন বিষয় তার নামে লেপে দেওয়া ঠিক না। এবং এইসব করার সঙ্গে সঙ্গে ক্লেম করার সঙ্গে সঙ্গে যাতে ব্যবস্থা নেওয়া হয়। আর ব্যবস্থা বলতে গেলে একবারে সারাশি ব্যবস্থা নিতে হবে, আইন শৃঙ্খলা বাহিনী ঘেরাও করে করতে হবে, এটাকেও ভালো চোখে দেখি না। আমি মনে করি রাষ্ট্র মানে কে কতটা অপরাধ করছে সেই অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা যদি নেওয়া থাকে, তাৎক্ষণিকভাবে তাকে নোটিশ করা হয় যে আপনার এই জিনিসটা এই হচ্ছে, সেই জন্য কিন্তু আপনাকে ব্লক করে এটা তাড়াতাড়ি করেন, ক্ষমা চান, অথবা আপনার একটা দেন, সেইভাবেও অনেক কিছু ম্যানেজ করা যায়। কিন্তু সেটা করা হয় না। আমরা কখনো কখনো আমরা খুব কি বলবো একবারে কামান দাগাতে থাকি, আবার কখনো কখনো আমরা কামান ধরে থাক, বন্দুক ধরে থাক, সামান্য সালিশও করি না। হেলেনা জাহাঙ্গীর হোক, অন্যান্য জাহাঙ্গীরা হোক, এগুলা বড় বড় রাজনৈতিক দলের ছত্র ছায়া, প্রায় তারা তাদের নানান রকম অপকর্ম গণমাধ্যমে আসে, কিন্তু সেই জায়গায় র্যান্ডমলি লেখা হলো, অনেক সময় উদাসীনতা দেখা যায় সরকারের কোনো কোনো মহলে। তো সেই জায়গাটা যদি সরকার সাথে সাথে রিয়েক্ট করতো তাহলে এগুলো হতো না। আর দুই হচ্ছে এই যে বড় বড় রাজনৈতিক দল বা ক্ষমতাসীন রাজনৈতিক দল বিরোধী, আমি নাম ধরেই বলছি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এরা যেহেতু দেশ শাসন করেছে, এদের সময়ে এদের ছত্রছায়া অথবা এদের কোনো কোনো নেতার ছত্রছায়া এরকম বিভিন্ন উইং তৈরি হয়েছে, বিভিন্ন দল তৈরি হয়েছে, বিভিন্ন লীগ দল, এই সেই চেতনা ইত্যাদি। সত্যিকারের রাজনৈতিক দল তারা যদি মনে করে তাদের কোনো মত আছে, দর্শন আছে, তারা একটা রাজনৈতিক ছোট নাগরিক সংহতির মতো ছোট একটা দল করতে পারে। কিন্তু আরেকজনের ট্যান্ডল হওয়ার জন্য, আরেকজনের এই যে ভুইফোর হওয়ার জন্য তারা কিন্তু আখেরে জনগণের উপরে, সরকারের প্রশাসনের উপরে নানান ধরনের অবৈধ চাপ ক্রিয়েটের জন্য এইসব সংগঠনগুলা করে। নেতাদেরকে ডেকে এনে তাদের পাশে বসিয়ে বক্তৃতা দেওয়া হয়। আমাদের মিডিয়া যায় কভারেজের জন্য, মিডিয়া যায় হচ্ছে ওই নেতার মুখ থেকে কিছু ভালো
বক্তব্য বা কিছু যদি পাওয়া যায় প্রচার করার জন্য, কিন্তু এর মধ্যে দিয়ে ওই ভুইফোর সংগঠনগুলো পরিচিতি পেয়ে যায়। এই যে মিডিয়া ব্যবহার, একটা আমরা জানি হেলেনা জাহাঙ্গীরের একটা অনলাইন টিভি আছে, এটাকে সে আইপিটিভি বলছে। আইপিটিভি আদৌ আছে কিনা? আইপিটিভি একরকম, অনলাইন টিভি একরকম, এখন তো ফেসবুকের টিভি চালাচ্ছে। এই যে বাংলাদেশে কয়েক হাজার ফেসবুক, আইপি, অনলাইন টিভি আছে, সরকার কি কোনো ব্যবস্থা নিয়েছে তাদের বিরুদ্ধে? নেয়। এবং এতে কি হচ্ছে, যেখানে সেখানে নানান ভাবে মানুষকে জিম্মি করা হচ্ছে, নানান ভাবে জিম্মি করে একটা মহল, আদৌ সাংবাদিক না, আদৌ গণমাধ্যমের লোক না, সে গণমাধ্যমকে কিন্তু ক্ষতিগ্রস্ত করছে, একজন ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করছে সব দিক দিয়ে। আমার মনে হয় সরকারের একটা সেল থাকা উচিত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, তথ্য মন্ত্রণালয় থেকে এইসব অবৈধ যারা আছে, যাদের কোনো রকম যোগ্যতা নেই, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এক। আর দুই হচ্ছে এই যে ভুইফোর সংগঠন, ভুইফোর সংগঠন যদি সরকার নিয়ন্ত্রণ করতে চায়, কেউ তো বাধা দিবে না, কিন্তু সরকারকে আদৌ নিয়ন্ত্রণ করবে? আওয়ামী লীগের গণমাধ্যমের খবর অনুযায়ী শতাধিক সংগঠন আছে তাদের, এইসব তাদের নামধারী ভুইফোর, তারা সেগুলোকে রিকগনাইজ করে না। বিএনপির আমি বিভিন্ন সংবাদপত্রের কথা বলছি, 70, 72, 73, 74টার কথা বলেছে, তাদের আছে। জাতীয় পার্টিরও কিছু আছে। সাধারণত এইসব ভুইফোর সংগঠনের জন্ম হয় যখন সেনা ছাউনিতে গড়া দল হয়। আইয়ুব খানের আমলে দেখছি, ইয়াহিয়ার আমলে দেখছি, যখন মেইন স্ট্রিম তাদের সঙ্গে নিতে পারে না, তারা করে কি কিছু প্যাট্রোনাইজ করে কোনো ব্যক্তিকে, তারা কোনো গ্রুপ তৈরি করা। আবার দেখেছি আমাদের এই বাংলাদেশের শাসনামলে, ধরেন জিয়াউর রহমান, তারপর হচ্ছে এরশাদ সাহেব, খালেদা জিয়া, শেখ হাসিনা, এই শাসনামলে আমরা প্রচুর ভুইফোর সংগঠন দেখছি, প্রতিনিয়ত দেখছি। প্রেস ক্লাবটা, আমরা যে প্রেস ক্লাবের সদস্য, সেই প্রেস ক্লাবে এই ভুইফোর সংগঠনের একাধিক সংগঠনের ডেলি কর্মসূচি থাকে। কোত্থেকে আসে তাদের কাছে টাকা পয়সা, কোত্থেকে তারা এই এত ব্যয় করে, এইসবের কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। এবং এরা এই ভুইফোর সংগঠনগুলো আবার নির্বাচনের সময় করে কি কোন নেতাকে মনোনয়ন দেওয়ার জন্য চাপ ক্রিয়েট করে মূল সংগঠনে। এইসব নানান কাজে এই ভুইফোর সংগঠনগুলো ব্যবহৃত হয়। এই হেলেনা জাহাঙ্গীর বলেন, আরো বহু রকমের হেলেনা টেলেনা খুঁজে পাওয়া যাবে। সরকার যদি আন্তরিকভাবে উদ্যোগ নেয়, আমার মনে হয় এখানে কেউ বাধা দিবে। জি, আমরা একটু যেতে চাই ডক্টর সিদ্দিকুর রহমান খান আপনার কাছে। কালের কণ্ঠে একটি শিরোনাম আমরা দেখলাম, চাকরির বাজার অন্ধকার, কর্মহীনের সংখ্যা বাড়ছেই, যারা বেকার হয়ে পড়ছেন তারা নানা অপরাধে জড়িয়ে পড়ছে, সমাজে তৈরি হচ্ছে অস্থিরতার একটি সংখ্যা তৈরি হচ্ছে, বিনিয়োগ না বাড়ায় হচ্ছে না কর্মসংস্থান, চাকরির বয়স বাড়ানোর দাবিও জানানো হচ্ছে। করোনা মহামারীতে আসলে অর্থনীতিও অনেকটা এই স্থবির হয়ে পড়েছে। কি বলবেন, আসলে করোনা মহামারী একদিকে আমাদেরকে অর্থনীতিকে যেমন ধাক্কা দিয়েছে, তেমনিভাবে বেকারের সংখ্যা বেড়েছে, সবকিছু মিলে একটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছি আমরা, সামনের দিকে চ্যালেঞ্জটি কিন্তু বাড়ছে। অবশ্যই আপনার সাথে আমি একমত, এবং এই যে কালের কণ্ঠের যে শিরোনামটি করা হয়েছে, এটি একেবারে যথার্থ একটি শিরোনাম। আমরা করোনা মহামারীর মধ্যে যাচ্ছি তো বেশ কিছুদিন ধরেই। আমরা বাংলাদেশে প্রতি বছর মানে কর্ম উপযোগী মানব সম্পদ তৈরি হয় বাংলাদেশে 24 লক্ষ। এর মধ্যে কর্মের সংস্থান সরকারি বেসরকারি পর্যায়ে 16 লক্ষের মতো লোক মানে কর্মসংস্থানের সুযোগ হয়, এবং বাকিরা আমাদের এমনিতেই কর্মহীন থাকে, বেকার থাকে, তারা নানাভাবে কাজকর্ম করার চেষ্টা করে। তো এই করোনা মহামারী আমাদের সামনে যে রকমের সংকট এনেছে, একদিকে হলো চাকরির বাজারে যারা চাকরি প্রত্যাশী তারা তো আছেই, এর সাথে কিন্তু এই করোনা মহামারীর কারণে একটা বড় অংশ কিন্তু কর্মহীন হয়েছে, যারা কোনো না কোনো কর্মের সাথে যুক্ত ছিল। বিশেষ করে বেসরকারি আমাদের যে সেক্টর, আমাদের সরকারি সেক্টরের চেয়ে আমাদের এই গত 1-2 দশকে বাংলাদেশে কিন্তু বেসরকারি সেক্টরটা অনেক সম্প্রসারিত হয়েছে। সেই বেসরকারি সেক্টরের একটা বড় অংশ, মানে একটা মোটামুটি একটা অংশ, তারা কিন্তু চাকরিচ্যুত হয়েছে বা চাকরিতে নানা রকমের সংকটের মধ্যে আছে। এই রকম একটা অবস্থার মধ্যে যারা আমাদের এই গত 1-1.5 বছরে চাকরির প্রত্যাশী বা এর বেশি সময় ধরে যারা চাকরির বাজারে ছিল, তারা কিন্তু একটা বড় ক্রান্তিকালের মধ্যে তারা নিপতিত হয়েছে। একদিকে বেসরকারি খাতে তাদের জন্য চাকরি কোনো উন্মুক্ত হচ্ছে না, চাকরির নতুন খাত তৈরি হচ্ছে না, এক। দ্বিতীয় কথা হলো যে সরকারি ক্ষেত্রেও আমাদের যে চাকরির বিশাল শূন্য, মানে এখনো যে শূন্য পদগুলো আছে, সেগুলো পূরণেরও কোনো সরকারি উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না, কেননা সরকারেরও অর্থনীতির উপর একটা চাপ আছে। সেই রকম একটা অবস্থায় আমাদের এই যে শিক্ষিত বেকার তরুণ যারা আছে, তারা কিন্তু সামনে একটা বড় রকমের সংকটের মধ্যে পড়ে গেছে।
একদিকে আপনি দেখেন যারা চাকরির বাজারে আসছে, চাকরি করছে, পাচ্ছে না তারাও, আর অন্যদিকে যারা ধরেন ফাইনাল ইয়ারে শিক্ষার্থী ছিল তাদের মানে পরীক্ষা হচ্ছে না। ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই অবস্থার মধ্য দিয়ে আমাদের এই তরুণ সমাজের মধ্যে একটা হতাশা আসছে, এবং এই হতাশাজনিত কারণেই আমাদের যে সামাজিক অপশক্তি তারা কিন্তু এই তরুণ সমাজকে এই মাদকের দিকে একটা মানে আকর্ষণ করে নিয়ে তাদের মধ্যে এরকম একটা মাদকের বিস্তার নতুন করে ঘটাতে চেষ্টা করছে। আপনারা কিছুদিন আগে লক্ষ্য করবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হাফিজ মারা গিয়েছিল, এবং সেই হাফিজ যে মারা গিয়েছিল পরবর্তীতে দেখা গেল যে তাকে আসলে মাদকের সাথেও যুক্ত করা হয়েছিল, মাদক সেবনের সাথে যুক্ত, এবং এই তাদের বন্ধুদের মধ্যে একটা অংশ কিন্তু মাদকের ব্যবসার সাথে যুক্ত হয়ে গেছে। প্রাইভেট ইউনিভার্সিটির এই মাদকের সাথে কয়েকজনের নাম শিক্ষার্থীদের চলে এসেছিল। এই যে একটা দিক, একদিকে হলো হতাশা, একদিকে হলো সামাজিক নিরাপত্তার অভাব, সবকিছু মিলিয়ে আমাদের তরুণ সমাজের সামনে যে একটা সংকট তৈরি হচ্ছে, এই সংকটটা আমাদের দীর্ঘমেয়াদী একটা সামাজিক অস্থিরতা তৈরি করবে। এবং আমরা যদি এই করোনা মহামারী যদি আরো প্রলম্বিত হয়, আমাদের এই তরুণ সমাজের মধ্যে হতাশার সংখ্যা, তাদের মধ্যে চাকরি বেকারত্বের হার বৃদ্ধির সংখ্যা, এগুলো আরো বেশি বাড়বে। এবং এর ক্ষেত্রে সামাজিক মানে যে আমরা আপনারা যেটা বললেন যে অস্থিরতা, নিরাপত্তাহীনতা, সামাজিক অপরাধ প্রবণতা এবং অনৈতিক কর্মকাণ্ড, এগুলো কিন্তু অনেক বেশি বাড়বে। এবং যারা সমাজবিজ্ঞানী, যারা মনোবিজ্ঞানী, ইতিমধ্যেই কিন্তু তারা এই বিষয়গুলোকে সামনে এনে সরকারকে এই বিষয়গুলো অ্যাড্রেস করার জন্য বলছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা আমি বলতে পারি যে সেখানেও এখন শিক্ষক সমিতির উদ্যোগে আমাদের শিক্ষার্থী এবং শিক্ষকদের মানে অনলাইনে মেন্টাল হেলথ, যে আমাদের এই যে সময়ের মধ্যে যে মানসিক অবসাদগ্রস্ততা হচ্ছে, হতাশা হচ্ছে, সেখানে মেন্টাল হেলথের ব্যাপারে মানে তাদেরকে প্রয়োজনীয় ওয়ার্কশপ, তাদের পরামর্শ দান, এইসব কিন্তু করা হচ্ছে। তো আমি মনে করি যে একদিকে সরকারকে এই দেশের আমাদের যে তরুণ অংশটা আছে তাদেরকে এই মানে বেকারত্ব এবং তাদের যে সামাজিক নিরাপত্তাহীনতার মধ্যে যে তারা আছে এবং তারা যে মানসিক অবসাদগ্রস্ততার মধ্যে আছে, এই বিষয়টাও কিন্তু আমাদের সরকারকে অ্যাড্রেস করতে হবে। এবং শুধু সরকার না, আমাদের যে বেসরকারি সংস্থাগুলো আমাদের এখানে আছে, আমাদের তরুণদের নিয়ে কাজ করে বা অন্যান্যদের নিয়ে কাজ করে, তারা যদি এই অংশটাকে যদি না দেখে, তাহলে আমরা কিন্তু একটা দীর্ঘমেয়াদী সংকটের মধ্যে এই দেশ পড়বে। আমাদের যারা এই দেশকে নেতৃত্ব দিবে, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে, সেই অংশটুকু যদি আমাদের কোনোভাবে তারা যদি মানে বিপদে চলে যায়, তারা যদি পথ ভ্রষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের এই যে অর্জন, এই বাংলাদেশের এই পর্যন্ত যে অর্জন, সেই অর্জনটা কিন্তু হুচট খাবে। এবং আমরা মধ্যম আয়ের দেশ হিসাবে যে আমাদের অর্জনের দিকে যাচ্ছি, সেটাও কিন্তু আমাদের বাধাগ্রস্ত হবে। ফলে আমরা মনে করি একদিকে সরকার, অন্যদিকে আমাদের যে সমস্ত বেসরকারি এনজিও সংস্থাগুলো আছে, তারাও কিন্তু এই বিষয়টি অ্যাড্রেস করে একদিকে তাদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং অন্যদিকে এই বেকারত্বের হ্রাস, এবং বিশেষ করে সরকারকে যে কোনোভাবেই হোক যে আমাদের যে পদগুলো খালি আছে, সেই পদ 3 লক্ষের বেশি সরকারি পদ মানে খালি আছে, সেগুলোর ব্যাপারেও তাদেরকে উদ্যোগী হতে হবে। আমাদের তরুণ প্রজন্মকে হতাশার এই গভীরতার হাত থেকে রক্ষা করার জন্য এই কাজটুকু সরকারকেও করতে হবে। জি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ডক্টর মোড়ল নজরুল ইসলাম, আপনার বক্তব্য দিয়ে শেষ করতে চাই। আসলে আপনি টিকার প্রসঙ্গ নিয়ে বলছেন, এখন আসলে টিকার উপরে আমাদের নির্ভরশীলতা বাড়ছে, আর টিকার যে চাহিদা আমাদের, সেই তুলনায় আসলে আমরা কতটা সামনের দিকে এগোতে পারবো প্রয়োগ বা আমদানি ক্ষেত্রে, আর ডেঙ্গুর প্রভাবও কিন্তু বাড়ছে। আপনার শেষ মন্তব্য জানতে চাই। আপনি ফখরুল, আপনি সবসময় আমাকে ওই শেষ মিনিটের কথাই বলেন, এটা আজকেও তাই। শেষ মিনিটেই আমি বলছি, আমি আসলে একটা বিষয় এখানে আমি আনতে চাই, সেটা হচ্ছে যে আপনার এই টিকার থেকে যেটা ভয়াবহ, যারা করোনা রোগী, যারা হসপিটালে ভর্তি হয়েছে এবং যারা চিকিৎসা নিচ্ছে, এরা কিন্তু সর্বশান্ত হয়ে যাচ্ছে। আমি আমার এই করোনাতে আমার মানে একেবারে আপন আমার শ্বশুর শাশুড়ি মারা গেছেন, আমার আত্মীয় স্বজনরা মারা গেছেন, আমার অনেক বন্ধু বান্ধব, আমাদের অনেক সাংবাদিক বন্ধুরা, তারা জানেন যে যারা এই কোভিড চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন, তারা সর্বশান্ত নিঃস্ব হয়ে যান। এবং সেখানে আমি মাননীয় প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর কাছে আবেদন করে লাভ নাই, এই বিষয়টি যাতে মাননীয় প্রধানমন্ত্রী দেখেন, যে করোনা চিকিৎসার এই ব্যয়টা যাতে প্রাইভেট হসপিটালে তারা যদি ন্যূনতম বিনা লাভে যাতে চিকিৎসা দেয়, এই সুযোগটা যাতে যদি করে দেওয়া যায়, তাহলে একটা বিরাট উপকার হবে। আপনি জানেন না যে 5 লক্ষ থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত বিল হয়, এবং যদি কোনো কারণে
যদি কোনো কারণে বলে যে আপনাকে লাইফ সাপোর্টে দিব, লাইফ সাপোর্টে যদি আপনি নিয়ে যান, তাহলে আপনার জমি জমা বাড়িঘর দরজা বিক্রি করেও এই বিল পরিশোধ করতে পারবেন না। অতএব এই যে যাদের টাকার সংকট আছে, বহু রোগী আছে যে তারা বলে যে না আমাদের লাইফ সাপোর্টে দেন না, আমাদের রোগী এমনিই বলে যে লাইফ দিতে চায় না এই টাকার অভাবে। এই জিনিসটা যদি সরকার এটা খুব গুরুত্ব দিয়ে দেখেন যে চিকিৎসা ব্যয়। আর একটা হচ্ছে যে ভ্যাকসিনের যেটা বললেন, জি, আমাদের হাতে 30 সেকেন্ড সময় আছে। ডিজি মহোদয় যেটা বলেছেন যে আমাদের প্রতি মাসে 1 কোটি করে ভ্যাকসিন আমরা দিতে পারবো। আমি 1 কোটি এত উচ্চাভিলাষী বক্তব্য আমি বলতে চাই না। 30 লক্ষ না, আপনি 50 লক্ষ টাকা। আমাদের সময় একদম শেষ। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, ডক্টর সিদ্দিকুর রহমান খান এবং কুদ্দুস আফরাদ, আপনাদের তিনজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, নিউজরুম সংলাপ আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল একই সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।